তবে শত্রুতা সে ছোট্ট থেকে। রিজভী পূর্বকে সহ্য করতে পারত না, কারণ স্কুল থেকে কলেজ ভার্সিটি সব জায়গায় সবাই শুধু পূর্বেরই গুণগান করত। পারিবারিক আর বংশগতভাবেই পূর্ব রাজনীতির সঙ্গে সেই স্কুল পাশ করার পর থেকে কলেজে ওঠার পর বিপি এর দায়িত্ব পালন করে নিষ্ঠার সঙ্গে। এরপর ভার্সিটিতে উঠে রাজনীতিতে পুরোপুরি যুক্ত হয়েছে সে। পাশাপাশি নিজের পড়াশোনাও কমপ্লিট করেছে। ততক্ষণে সামনের গাড়িগুলো দরজা খুলে নেমে এসেছে রিজভী। তার পেছন পেছন আরো কয়েকজন সাঙ্গপাঙ্গ নেমে দাঁড়ায় ইতিমধ্যে। পূর্বের গার্ডরাও মুহূর্তেই সতর্ক হয়ে ঘিরে ফেলে চারপাশ। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে বুঝে সাব্বির দরজা খুলে নামে গাড়ি থেকে। মুখের আদল টান টান করে এগুলো সামনে। রিজভীর মুখোমুখি দাঁড়িয়ে এক টানে বলে, কি সমস্যা? রাস্তায় দাঁড়ায় নাটক করতাছিস কেন? তোর লগে কথা বলার টাইম নেই আমার। বলে গাড়ির দিকে তাকিয়ে ইশারায় বলে আবারও, আমার কোনো পিয়নের লগে কথা বলি না। তোর বসটা ডাক, ওর লগেই আমার ডাইরেক্ট কথা আছে। সাব্বিরের মুখের হাসিটা মিলিয়ে গেল। মুখে তিক্ততা ঢেলে বলল, কথা বলতে হইলে আমার লগেই ক। রাস্তার কুত্তা বিলাইয়ের সঙ্গে অবশ্যই শহরের এমপির কথা বলাটা যায় না। সময় একটা দাম আছে না। রিজভী হেসে উঠল ঠান্ডা মাথায়, গায়ে মাখলো না ততটা। এসব আগে থেকে শুনে অভ্যস্ত সে। সাব্বিরটাকে গন্ডারের চামড়া বলে উৎসাহিত করে তাই। পিয়নের বাচ্চা বেশি ব্যাকপ্যাক না কইরা তোর মালিক রে রাখ। নাকি ভয় পাইছে তোর মালিক আমাগো? গাড়ি ভেতরে গা ঢাকা দিয়া বসে আছে নাকি? শেষের কথাটুকু অনেকটা চেঁচিয়ে বলল রিজভী। সাব্বির এবার তেতে উঠল, চির বেরিয়ে বলল, মুখ সামলায় কথা বল রিজভী, না হলে কি করবি? রিজভী বুক ফুলিয়ে দাঁড়ালো সাব্বিরের সামনে। সাব্বির এবার তেরে যাবেই কি অমনি নেমে দাঁড়ায় পূর্ব নামতে পেছন থেকে গার্ডরা আরো সজাগ হয়ে উঠে। হাত চলে যাচ্ছে সবার কোমরের কাছে। পরিস্থিতি যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে ভেবে সাব্বির দাঁত চেপে বলে, ওয়ার্নিং দিচ্ছি, শেষবারের মতো বলতেছি, এখান থেকে আর সইরা যা। রিজভী সামনে ঝুঁকে ফিসফিস করে বলে, না গেলে কি করবি? গুলি করবি? নাকি তোর হিটলার বস আইসা আমাকে মুখে এই সিট ছুটাবে? ততক্ষণে অফ হোয়াইট রঙা পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে এগিয়ে আসলো পূর্ব। পাঞ্জাবির হাতা গোটানো, বাম হাতে শোভা পাচ্ছে রোলেক্সের সোনালি রঙের ঘড়িটা। পূর্বকে দেখতেই সরে দাঁড়ায় সাব্বির। পূর্ব সামনে এসে থামলো। কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে রইল রিজভীর দিকে। বরফ শীতল গলায় বলল, রাস্তা বন্ধ করে দাঁড়িয়েছিস কেন? সহজ স্বাভাবিক প্রশ্ন, কণ্ঠটা একদম স্বাভাবিক। তবে ওই বরফ শীতল কণ্ঠটায় হাড় কাঁপিয়ে দিল রিজভী। নড়েচড়ে দাঁড়ালো কিঞ্চিত, ভিতরে অদম্য সাহস সঞ্চয় করে অবশেষে চড়া গলায় বলল, অনেক বড় হয়ে গেছস দেখতাছি পূর্ব মির্জা। আমার এলাকার পোলার দিকে হাত বাড়াইছস কোন সাহসে তুই? পূর্বর ভ্রু নড়লো সামান্য। ভ্রু কুচকে জানতে চাইবে, কোন পোলা? প্রিন্স, আমাদের এলাকার ছোট ভাই। কোন সাহসে ওরে ওইভাবে টর্চার করছস তুই? পেছন থেকে সাব্বির মুচকে হাসে, বলে, এই জন্যই তো বলি শালার স্বভাব এমন কেন? ছোট ভাই নাকি তোর? ভালোই তো মানুষ বানাইছস। পুরাই একেরে হুবু কপি। রিজভী চোখ রাঙায় সাব্বিরের দিকে, এরপর পূর্বের দিকে তাকিয়ে গর্জন তুলে আবার, আমি তোরে জিজ্ঞেস করতেছি কিছু, ছেলেটার সাথে এমন করছিস কেন? বিষয়টা অন্যভাবে হ্যান্ডেল করতে পারতি। আমরা আসিলাম না, আমাদের না জানাইয়া এমন বড় সিদ্ধান্ত তুই একা নিয়ে আর কে? সাহাবীর শাহান পূর্ব কারো মতামতের ধারে ভাবছিস? এখন তো নিজের কাজও আফসোস হচ্ছে বুঝলি। একেবারে মেরে দিলেই বোধ হয় ঠিক হতো। তুই বিচার করার কে? দেশে পুলিশ আছে, কোর্ট আছে। সবাই নিজের নিজের কাজ ঠিক মতো করলে আমাকে ইনভলভ হতে হতো না নিশ্চয়। আর হ্যাঁ, নেক্সট টাইম থেকে কথা বলার খুব শখ থাকলে আমার ক্লাবে আসিস। আমার লোকেরা তোরে ভালো করেই বুঝাইয়া দিবে কোনটা ঠিক কোনটা ভুল। সাবির পাশ থেকে চাপা হাসতেই রিজভী চোয়াল শক্ত হয়ে গেল। আগুন চোখে নিয়ে গর্জন তুলে আবারও, তুই হুমকি দিচ্ছিস আমার? পূর্ব সোজা হয়ে দাঁড়ালো, বলল অকপটে, সুযোগ দিছি যা। বলে ইশারায় সাব্বিরকে বুঝালো ভেতরে গিয়ে বসতে। সাব্বির এক সেকেন্ডও দেরি করলো না আর। পরপর গার্ডদের উদ্দেশ্যে হাত তুলে ইশারা করতে সাথে সাথে চারপাশে ছড়িয়ে থাকা গার্ড বন্দুক নামিয়ে এক এক করে সবাই নিজেদের গাড়িতে উঠে বসলো। রিজভী মানতে পারছে না সেটাই। ওর জোয়াল ঝুলে হ্যাঁ হয়ে এলো। এটা সে আশাই করেনি মোটেও। পূর্ব ঝামেলা এড়িয়ে যাবে এটাই তার প্ল্যান ছিল না। প্রতিবার এই ছেলেটা ঠান্ডা মাথায় সবকিছু এড়িয়ে যায়, আর ওই অবিচল ভঙ্গিতে সবকিছু তুচ্ছ-তাচ্ছিল্য করে এড়িয়ে যাওয়াটাই হজম হয় না বেচারা রিজভীর পাশে দাঁড়িয়ে থাকা মারুফের মাথা গরম। উঠতি বয়সে ছেলেটার শরীরে টকবক করে ফুটন্ত রক্ত। তাই তো পেছন থেকে এগিয়ে গিয়ে সোজা হাত বাড়িয়ে পূর্বের পাঞ্জাবির কলার চেপে ধরতেই যাবে, অমনি কোথা থেকে যেন ঝড়ের গতিতে একটা বলিষ্ঠ দেহ এসে আছড়ে পড়লো ওর উপর। কেউ বুঝে ওঠার আগে এক হাতে মারুফের কবজি পেছনে মুচড়ে ধরে আর এক হাত কোমর থেকে রিভলভার বের করে। এক হাতে মারুফের কবজি পেছনে মুচড়ে ধরে আর এক হাত থেকে কোমর থেকে রিভলভার বের করে সোজা ঠেসে ধরলো ছেলেটার মুখের উপর। চারপাশে স্তব্ধ স্থির বিস্ময় কিং কর্তব্য বিমূঢ় রিজভীরা। সাব্বিরও হতভম্ব হয়ে বেরিয়ে আসলো গাড়ি ছেড়ে।
মারুফ নামক ছেলেটার চোখ দুটো মার্বেলের মতো বড় হয়ে গেছে ইতিমধ্যে। মুখে ঢোকানো ঠান্ডা লোহার স্পর্শে পুরো শরীর অবশ্য প্রায় কাঁপছে থরথরিয়ে। গায়ে কালো পাঞ্জাবি, বলিষ্ঠ দেহি ফর্সা এই আগন্তুককে চোখে পড়তেই কপাল কুঁচকে আসে পূর্বে। তন্ময়কে এ সময় এখানে দেখে সন্দেহবশত তাকায় সাব্বিরের দিকে। সাব্বির ইশারায় বুঝায় সে নিজেও কিচ্ছু জানে না। এদিকে রাগে দাঁতে দাঁত পিষে গলা নামিয়ে হিসিস করে বলে উঠে সে আগন্তুক, শুয়ারের বাচ্চা, কারে ধরতে গেছিলি তুই? হ্যাঁ, কারে স্পর্শ করতে গেছিলে? তোর কলিজা কত বড়, জীবনের ভয় নাই? একেবারে জায়গায় খাইয়া দিমু। ছেলেটা কোনো শব্দই করতে পারছে না, নড়তেও পারছে না সামান্য, কাঁপছে শুধু থরথরিয়ে। ওদিকে সাবির নিজ চোখ কপালে তুলে থমকে দাঁড়িয়েছে। ঘটনার আকস্মিকতায় রিজও ভরকে গেছে খানিকটা। তন্ময় থেমে নেই, চোয়াল দুটো শক্ত হয়ে ভেতরে ঢুকে গেছে রাগের প্রকোপে। হিসিয়ে বলছে তখনও, একটা বুলেটই যথেষ্ট তোর জবাব বন্ধ করতে। তা যার উপর তোর দূর আশেপাশে একটা মশা আশ্রয় করতে দেই না, তুই কিনা তাকে স্পর্শ করতে গেছিলি? বলে ট্রিগারে আঙ্গুল চেপে ধরতে ঠান্ডা নীরের স্বরে ডাকলো পূর্ব। তন্ময়, জাস্ট এতটুকুই, আগে পরে কিছুই নেই। শুধু নামটা উচ্চারণ করতে থেমে গেল তন্ময়। ঘাড় উল্টে তাকালো সামনে, সাথে সাথে চোখাচোখি হলো সেই ব্রাউন রঙা মণি বিশিষ্ট জলজল করা তীক্ষ্ণ চোখ দুটোই। তন্ময় চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য, নিজেকে চেপে ধরলো ভেতর থেকে। এক ঝটকা রিভলভারটা সরিয়ে নিল ছেলেটার মুখ থেকে। মারুফ হঠাৎ করেই যেন প্রাণ ফিরে পেল, হাঁপাতে লাগলো হাঁপড়ের মতো। জোরে জোরে এলোমেলো ভঙ্গিতে শ্বাস নিতে থাকলো প্রাণ ভরে। মনে হচ্ছে এইমাত্র মৃত্যু দেখে ফিরে এসেছে সে। রিজবি স্থির হয়ে দাঁড়িয়ে তখনও, ওর মাথায় একটা কথাই ঘুরছে, তন্ময় দেশে। তন্ময় সামনে ঝুঁকে এলো আবার, যেতে যেতে ছেলেটার কানের পাশে ঝুঁকে ফিসফিস করে বলে গেল, তোর এই হাত দুটো সামলে রাখিস। বলেই সোজা হয়ে দাঁড়ালো, সোজাসুজি এগিয়ে গিয়ে বসলো গাড়িতে। পূর্ব আর কিচ্ছু বললো না। তন্ময় যেতে সে নিজেও গিয়ে বসলো গাড়িতে। ওরা যেতে হাফ ছাড়লো রিজবি, সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়লো ছেলেটার উপর। একটা চড় বসালো সোজা গালে, বলল, তোকে না বলছি মাথা ঠান্ডা রাখতে? আমি কথা বলতেছিলাম, তুই কোন সাহসে হাত বাড়াইছিস? মারুফ কাপা গলায় কিছু বলতে যাবে, রিজবি থামিয়ে দিল ওখানে। বলল, আজকে ভাগ্য ভালো আসিল, সালা তোর, বেঁচে গেছিস এই যাত্রায়। কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকিস, শকুনের নজর লেগে গেছে, যা ভাগ। রাত তখন প্রায় 9টা ছুঁইছে। মির্জাবাড়ির বিশাল ড্রয়িং রুমটা আলোয় ঝলমল করছে। সিঁড়ি বেয়ে নামলে যে প্রশস্ত হল রুমটা চোখে পড়ে, সেখানেই গোল হয়ে বসে আছে বাড়ির ছোট্ট সদস্যরা। সোফার এক কোণে আশ্রয় হয়ে বসেছিল আমান, হাতে ফোন, চোখ স্ক্রিনে গাঁথা লাইভ টুর্নামেন্ট ম্যাচে পুরো ডুবেছিল এতক্ষণ। কিন্তু চারপাশে মেয়েদের গুচুর গুচুর ফুচুর ফুচুরে বিরক্তির চূড়ায় বলছে। একসময় বিরক্ত হয়ে বলে উঠে, এটা কি বাজার নাকি, একটু চুপ থাকতে পারল না? কেউই পাত্তা দিল না কোনো। শেষমেশ বিরক্তি মুখে ফোনটা বন্ধ করে ছুঁড়ে মারে পাশে, বলে, ধুর। বলে কিছুক্ষণ চুপচাপ বসে বাধ্য হয়ে একটা সময় ওদের সঙ্গেই বসে পড়ে। ঠিক তখনই বাড়ির পুরনো কাজের মেয়ে নার্গিস এসে ট্রে ভরে নাস্তা দিয়ে গেল। চপ, সমোচা, কোল্ড ড্রিঙ্ক সবাই প্লেট হাতে নিয়ে বসতে আলোচনা শুরু হলো। এবার টপিক আফিফার বার্থডেকে কেন্দ্র করে। 2 দিন বাদে ছোট্ট আফিফা 16 পেরিয়ে 17তে পদার্পণ করবে। সেই টপিকে ঘিরেই চলছে তুমুল আলোচনা। তবে যাকে ঘিরে এতটা উৎফুল্লতা, তার মুখে কোনো হাসি নেই, সে একদম চুপ। তার কারণটা অবশ্য শুধু ওই জানে, তন্ময়। পুরো একটা সপ্তাহ মানুষটা বাড়িতে নেই। যেমন মানুষটা না খেলে নিজেও খায় না আফিফা, যে না ফেরা পর্যন্ত 2 চোখের পাতা এক করতে পারে না, যাকে একবার না দেখলে বুকটা অস্থির হয়ে উঠে, সে মানুষটাই নেই আজ 7 দিন যাবৎ। এ সময় হঠাৎ করে মেহেরিস মুখ খোলে, তাহলে এই বাড়ির সব থেকে ছোট সদস্য হচ্ছে আমাদের আফিফা, তাই তো? ইরা মাথা নেড়ে বলে, হুম। মেহেরিস আবার বলে, মেয়েদের মধ্যে আফিফা আর ছেলেদের মধ্যে আমান ভাই, রাইট? হ্যাঁ, আমান ভাই তন্ময় ভাইয়ের থেকে 4 বছরের ছোট। মেহেরিস ভ্রু তুলে বলে, ও মাই আল্লাহ, তাহলে তন্ময় ভাই কি সবার বড়? এরিনা হেসে মাথা নাড়ায়, না, তন্ময় ভাইয়ের থেকেও বড় হচ্ছে দাদা ভাই। কত ওনার বয়স? এনা চোখ কুচকে বলে, কেন, তুমি জানো না? না তো। তন্ময় ভাই 31 চলছে, আর দাদা ভাই তন্ময় ভাই ঠিক 6 মাসের বড়। মানে দাদা ভাই 31 প্লাস, আর 1 মাস পর 32 হবে। নার্গিসের এনে দেওয়া কোল্ড ড্রিঙ্কসের গ্লাসটা সবেই এক চুমুক বসিয়েছিল মেয়েটা। অমনি গড়গড় করে মুখে দেয়া কোল্ড ড্রিঙ্কস মুখ ফসকে বেরিয়ে এলো বাইরে, সোজা ফ্লোরে ছিটকে পড়লো পুরোটা। রীতিমতো আশ্চর্যের শেষ সীমা অবস্থান করে চোখ কপালে তুলে বলে, হ্যাঁ, সিরিয়াসলি ওনার 32 প্লাস এজ? এরিনা বলে, হ্যাঁ, অক্টোবরেই তো হবে। মেরিস 2 হাতে মাথা ধরে নিজের অবিশ্বাসে বলে, সিরিয়াসলি গাইস, উনি এতটা বয়স্ক? ও মাই আল্লাহ, এর জন্য বুঝি তোমার ওনাকে দাদা ভাই বলো? বয়সটা একদম দাদা ভাইয়ের মতোই, আমার থেকে গুনে গুনে উনি 13 বছরের বড়। মানে সিরিয়াসলি গাইস? আমান ফোরন কাটলো তখন। এভাবে বলো না মিস আমেরিকান, আমার ভাই কিন্তু মাশাআল্লাহ সেই হ্যান্ডসাম।
শহরের মেয়েরা দিওয়ানা আমার ভাইয়া, পুরো বাংলাদেশে এক পিসি আছে। মেহেরিস হাত নেড়ে উঠলো তৎক্ষণাৎ, মুখ কুচকে বলে, দিওয়ানা না ছাই, এই বুড়ো বেটা কিনা শেষমেশ আমার কপালে জুটলো। ছি ছি ছি, এখন আমি আমার ফ্রেন্ডদের কি বলবো? হায় আল্লাহ, ওদের সামনে কোন মুখে দাঁড়াবো আমি? আমার বর কিনা 32 বছরের একটা বুড়ো। এই জন্যই তো বেটা এত রসকসী। বয়সের ভারে এসব শুকিয়ে গেছে, রস আসবে কই থেকে? বেটা তো দেখি ডাইরেক্ট ডেট এক্সপায়ার মাল, একদম এক্সপায়ার্ড। উপস্থিত সকলে বিস্ময়ে চরক গাছ। হঠাৎ করে একে একে হেসে উঠলো সকলে। হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা এক একজন। সেই হাসি থেকে রক্ষা পেল না স্বয়ং এরিনাও। নিজের ভাই সম্পর্কে এত কিছু শোনার পরেও মেয়েটার ভাবভঙ্গি দেখে হাসি আটকে রাখতে পারলো না সেও। অমনি হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার আমান চুপসে গেল আচমকা। দরজার দিকে চোখ পড়তে চেহারার 12টা বাজিয়ে ফটাফট চলে গেল উঠে সেখান থেকে। আমানকে উদ্দেশ্য করে উপস্থিত বাকিরাও দরজার দিকে তাকাতে সব হাওয়া ফুস হয়ে গেল এক একজনের। তবে মেয়েরই শুল্টু করে বসায় মেয়েটার চোখ পড়লো না সদর দরজা। মেয়েটা তখনও বিলাপ করেই যাচ্ছে। এরিনা চোখ বড় বড় করে ইশারা করছে পেছনে তাকাতে। বোকা মেয়েটা বুঝলোই না, তখনও বলেই যাচ্ছে গড়গড় করে, তোমরা আগে কেন বলনি তোমাদের ভাই ডেট এক্সপায়ার? এটা কিন্তু অন্যায় করেছ রীতিমতো আমার সঙ্গে। আমার মতো সুইট কিউট হট মেয়ের কপালে এই বুড়ো বর, ছি 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 ছি। আমার সঙ্গে কি ওনাকে যায় বলো? বুড়ো খাটাস একটা, কথাই নাই রসকস, বিয়াদবের বাচ্চা। মেরিসের কণ্ঠ থেমে গেল কথাটা কর্ণগোচর হতে। কণ্ঠটা চেনা চেনা লাগছে না? লাগছি তো, এটা তো ওই হিটলার লোকটারই কণ্ঠস্বর। মেরিস শুষ্ক গলায় ঢোক গিলে ভয়ে ভয়ে পেছনে তাকালো। ততক্ষণে পূর্ব ধূপধাপ পা ফেলে এগিয়ে যাচ্ছে ভেতরে। পূর্ব যেতে হাত ছেড়ে বাঁচলো সবাই। মেরিস বিড়বিড় করে বলে উঠল, উনি সব শুনেছেন? এরিনা শুকনো গলায় ঢোক গিলে বলে, জি আপনার উনি সবই শুনেছেন। মেরিস ঠোঁট বাঁকিয়ে কাজ ঝাঁকায়, শুনলেই কি? আমি তো আর মিথ্যে বলিনি, যা সত্য তাই বলেছি। মিনিটের ব্যবধানে পুনরায় উপর থেকে উচ্চ কণ্ঠে ডেকে উঠলো পূর্ব, এরিনা, এরিনা। চমকে উঠলো সবাই, তাকালো উপরে। পূর্ব যেভাবে পা ফেলে উপরে উঠেছিল ঠিক সেভাবে পা ফেলে পুনরায় নিচে নামে। আর নামতে নামতে চিৎকার করেই ডাকছে এরিনাকে। ছেলেটাকে কিচেন থেকে তড়ি ঘুরিয়ে বেরিয়ে এলেন রাহিমা বেগম। বললেন ভীষণ উদ্বিগ্ন হয়ে, কি হয়েছে আব্বু, এভাবে ডাকছিস কেন? পূর্ব নিচে নেমে এলো ঠিকই, তবে মায়ের দিকে না তাকিয়ে ডেকে উঠলো এরিনাকে। চোয়াল শক্ত করে রাগের ইরি করতে করতে সোজা গর্জে উঠলো, আমার রুমে কে ঢুকছিলি? এই না থতমত খেলো। থতমত খেলো বাকি সবাই। ইতিমধ্যে সেখানে এসে দাঁড়িয়েছে মিনাত বেগম। কানে শুনতে পাচ্ছিস না? বললাম আমার রুমে কে ঢুকেছিল। রহিমা বেগম এবার কণ্ঠ নরম করে বলেন, আহা বাবা, আগে বলতো কি হয়েছে, এভাবে চেঁচাচ্ছিস কেন? নিজের মুষ্টিবদ্ধ করা দুহাত শক্ত করে দাঁতে দাঁত পিষে ফুসতে ফুসতে বলে, আমার বেডে পানি ফেলেছে কে জানো? পুরো বিছানা থেকে ফ্লোর পর্যন্ত ভিজা। এই স্পর্ধা কার? এত বড় কলিজা কার? আমার পারমিশন ছাড়া আমার রুমে ঢুকার সাহস কার হলো এই বাড়িতে? সবাই স্তব্ধ। এদিকে সোফায় বসে থাকা মেয়েরিস উঠে দাঁড়ালো তখনও। চুপিসারে জিপ কামড়ায় মেয়েটা। এই রে, ধরা পড়ে গেল নাকি? এখানে আসার আগে রুমটা খোলা পেয়ে ওই অঘটনটা তো সেই ঘটিয়ে এসেছিল। ইচ্ছে করে পানি ঢেলে ভিজিয়ে দিয়েছিল সবটা, ঠিকই করেছে। যে বেডে ওর জায়গা নেই সে বেডে লোকটাকে আরামসে ঘুমোতে দিবে ভেবেছে। লোকটা কি বুঝে ফেললো নাকি আবার? বুঝবে কি করে? মেয়েরিস কি কাঁচা প্লেয়ার নাকি? একটা হিন্টও রাখেনি ও, বোঝার কোনো চান্সই নেই। ওকে বললো ডিরেক্ট অস্বীকার করে দিবে, মুখের উপর না বলে দিবে সোজা। তবে আপাতত এখান থেকে কেটে পড়াই শ্রেয় ভেবে চুপচাপ সরে দাঁড়া। পা টিপে টিপে কয়েক কদম অগ্রসর হতে পেছন থেকে ডেকে উঠল, এই বেয়াদবের বাচ্চা, কোথায় যাচ্ছিস? অগত্যা পিঠ টান টান করে থেমে দাঁড়ায় মেহেরিস। শুনেও না শোনার ভান করে আবার হাঁটতে যাবে, অমনি শুনতে পেল আরেক দফা, কথা কানে যাচ্ছে না তোর? তুই এই গল্পের পরবর্তী অংশের লিংক কমেন্ট বক্সে পিন করে দেওয়া হয়েছে, সবাই লিংকে ক্লিক করে এই গল্পের পরবর্তী অংশ দেখুন। আর সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা এখনো কমেন্ট বক্সে লিংক পাননি একটু অপেক্ষা করুন, এই ভিডিওর ওপরে গল্পগুলো ভেসে উঠবে, সেখান থেকে ক্লিক করে গল্পগুলো দেখে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।